তো আজকের ক্লাসটি শুরু করছি। আজকে বিজ্ঞান লিখিত আলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমে কিছু আলোর বৈশিষ্ট্য দেখি। যে আলো হচ্ছে এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ যা আমাদেরকে দেখতে সাহায্য করে বা দর্শনের অনুভূতি জাগায়। বিজ্ঞানী আল হাসান, যিনি হচ্ছে ইউরোপে আল হাজেম নামে পরিচিত, তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সর্বপ্রথম প্রমাণ করেন যে বাহ্য বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়লেই আমরা সেই বস্তু দেখতে পাই। শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ m^1। আলো এক ধরনের তাড়িত চুম্বক তরঙ্গ। কোনো ঘটনায় আলোর তরঙ্গের নেই, আবার কোনো ঘটনায় আলো কণার ন্যায় আচরণ করে। আলো অদৃশ্য। শূন্য মাধ্যমে আলো চলতে পারে না। এরপরে হচ্ছে আলোর সংজ্ঞা কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। আলোর প্রকৃতি কি? আলো হচ্ছে কোনো স্বচ্ছ মাধ্যমে আলো সরল পথে চলে। আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, সমাবর্তন ও বিচ্ছুরণ ঘটে। আলো এক প্রকার শক্তি। আলো বিভিন্ন তত্ত্বের বিবরণ দিন। আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব আলোচনা করুন। তো আমরা জানি যে দীপ্তিমান বস্তু থেকে আলো কিভাবে চোখে আসে তা ব্যাখ্যার জন্য বিজ্ঞানীরা এ পর্যন্ত 4টি তত্ত্ব প্রদান করেছেন। তত্ত্বগুলো হচ্ছে কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তাড়িত চুম্বক তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। কণা তত্ত্ব হচ্ছে প্রবক্তা হচ্ছে নিউটন, বিজ্ঞানী আইজ্যাক নিউটন 1672 সালে। এই তত্ত্ব অনুসারে কোনো উজ্জ্বল বস্তু থেকে অনবরত ঝাঁক ঝাঁক অতি ক্ষুদ্র কণা নির্গত হয়। এই কণাগুলো প্রচণ্ড বেগে সরল রেখা বরাবর চারদিকে ছড়িয়ে পড়ে এবং যখন আমাদের চোখে গিয়ে আঘাত আঘাত করে তখন ওই বস্তু সম্পর্কে আমাদের দর্শানুভূতি হয়। এরপর হচ্ছে তরঙ্গ তত্ত্ব, ওয়েভ থিওরি। এর প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী হাইগেন 1678 সালে। এই তত্ত্ব অনুসারে আলো ইথার নামে এক ধরনের কাল্পনিক মাধ্যমের ভিতর দিয়ে তরঙ্গ আকারে c × 10⁸ বেগে সঞ্চালিত হয়। তাড়িত চুম্বক তত্ত্ব হচ্ছে এর প্রবক্তা হচ্ছে ম্যাক্সওয়েল। 1684 সালে তিনি তত্ত্ব দেন। এই তত্ত্ব অনুসারে যখন গতিশীল চৌম্বক ও তড়িৎ ক্ষেত্রের দ্রুত পর্যাবৃত্ত পরিবর্তন ঘটে তখন দৃশ্য ও অদৃশ্য বিকিরণের উদ্ভব হয় যা তরঙ্গ আকারে 3 × 10⁻⁸ বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম থিওরি। এর প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাংক। 1900 সালে তিনি তত্ত্ব দেন। এই তত্ত্ব অনুসারে আলোকরশ্মি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। প্রত্যেক রঙের আলোর জন্য এই শক্তির একটি সর্বনিম্ন মান আছে। এই সর্বনিম্ন শক্তি সম্পন্ন কণিকাকে কোয়ান্টা বা ফোটন বলে। আলোর তরঙ্গ ধর্ম ও কণা ধর্ম উদাহরণ দিন। অবস্থা বিশেষে আলো তরঙ্গ বা কণা হিসেবে আচরণ করে, তবে কখনোই একসঙ্গে কণা বা তরঙ্গ ধর্ম প্রকাশ করে না। আলোর তরঙ্গ ধর্ম হচ্ছে ব্যতিচার, সমাবর্তন, অপবর্তন, এগুলো তরঙ্গ ধর্ম। কণা ধর্ম হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। এরপরে হচ্ছে ফোটন কি? ফোটনের ধর্ম বৈশিষ্ট্য লিখুন। ফোটন হল বিজ্ঞানী ম্যাক্স প্লাংকের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোক রশ্মি কোনো উৎস থেকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। প্রত্যেক রঙের আলোর জন্য এই শক্তি প্যাকেটের একটি সর্বনিম্ন মান আছে। এই সর্বনিম্ন শক্তি সম্পন্ন কণিকাকে ফোটন বলে। ফোটনের ধর্ম অথবা বৈশিষ্ট্য: ফোটন শূন্যস্থানে আলোর বেগে চলে। ফোটনের নিশ্চল ভর শূন্য। প্রতিটি ফোটনের নির্দিষ্ট শক্তি ও নির্দিষ্ট রৈখিক ভরবেগ আছে। তো ফোটনের শক্তি E = h নিউ। আবার নিউ সমান কি? নিউ সমান হচ্ছে c/ল্যামডা। সুতরাং আমরা পাই E = hc/ল্যামডা। তো এখান থেকে আমরা ফোটনের ভরবেগ পাচ্ছি হচ্ছে p = h/ল্যামডা। তো এখানে সমান হচ্ছে ফোটনের শক্তি, নিউ সমান হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা সমান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সমান হচ্ছে ভরবেগ, সমান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এরপরে হচ্ছে আরো বৈশিষ্ট্য কি? ফোটন তড়িৎ নিরপেক্ষ। ফোটন পদার্থের কণিকার সাথে সংঘর্ষ ঘটাতে পারে। এই সংঘর্ষে মোট শক্তি ও মোট ভরবেগ সংরক্ষিত থাকে। এরপর হচ্ছে বর্ণালী। বর্ণালী কি? সূর্যের সাদা আলো সরু ছিদ্রপথে কাচের প্রিজমের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়ার সময় তা প্রিজম দিয়ে বিচ্ছুরিত হয়ে রংধনুর মতো 7 রঙের বেরিয়া সহকারে বা ভিবগীয় প্রশস্ত ব্যান্ড সৃষ্টি করে। এই বর্ণের সমাবেশকে হচ্ছে বর্ণালী বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে বিভিন্ন বর্ণ এবং তরঙ্গ দৈর্ঘ্য। বেতার তরঙ্গ এর রেঞ্জ হচ্ছে 1 মিটার থেকে 10 কিলোমিটার। এটি টিভির সিগন্যাল ও এমআরআই যন্ত্রে হচ্ছে এই তরঙ্গ ব্যবহৃত হয়।
এরপরে মাইক্রোওয়েভের রেঞ্জ হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার। এটি হচ্ছে রাডার এবং মাইক্রোওয়েভে ব্যবহৃত হয়। এরপর অবলোহিত রশ্মি এর রেঞ্জ হচ্ছে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। এটি রিমোট কন্ট্রোল এবং অপটিক্যাল ফাইবারে ব্যবহৃত হয়। এরপরে দৃশ্যমান অঞ্চলের রেঞ্জ হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। এটি মূলত আমরা দেখতে পাই। এটি ছাড়া সংশ্লেষণে ব্যবহৃত হয়। এরপরে অতিবেগুনি রশ্মির রেঞ্জ হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। এটি জাল টাকা এবং পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়। এরপরে এক্স রে রশ্মির রেঞ্জ হচ্ছে 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। এরপর হচ্ছে গামা রশ্মি, এটি 0.01 ন্যানোমিটারের কম। এটি হচ্ছে ক্যান্সার চিকিৎসা এবং খাদ্যদ্রব্য অণুজীব ধ্বংসে হচ্ছে ব্যবহৃত হয়। এরপরে আমরা দেখব দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য অঞ্চল। এটি মূলত আমরা ন্যানোমিটার আহ, এককে আমরা দেখব। তো এগুলি হচ্ছে আমরা মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে কি, আমরা তো এই কিছু আগে দেখে আসলাম যে 7টি রং, সেই 7টি রং কি ভিভগিয়র। ভিভগিয়র দিয়ে যদি আমরা মনে রাখি তাহলে হচ্ছে আমাদের এটা সিকোয়েন্সটা আমাদের মাথায় থাকবে। যদি বেনিয়া সহকলা দেখি তাহলে হচ্ছে একটু নীল আর আসমানির ক্ষেত্রে একটু হচ্ছে ওলট পালট হবে। তো আমরা ভিভগিয়র দিয়ে মনে রাখবো আর রেঞ্জ গুলো মাথায় রাখবো। যেহেতু ভিভগিয়র এটা সিকোয়েন্সিয়ালে আছে, এটা মাথায় রাখবো আর হচ্ছে রেঞ্জ মাথায় রাখবো। রেঞ্জ গুলো কি? রেঞ্জ হচ্ছে 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, তারপর হচ্ছে 590 থেকে 647, আর লাস্টেরটা হচ্ছে 647 থেকে 780, এভাবে। এরপরে হচ্ছে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি কি? এটি হচ্ছে সূর্যের আলোতে উপস্থিত অত্যন্ত ক্ষতিকর রশ্মি যা ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। এটি এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা ছোট, কিন্তু এক্স-রে রশ্মি অপেক্ষা বড়। আমরা কেবলই দেখে আসলাম এর অতিবেগুনি রশ্মির শুরুই হচ্ছে আ 10 10 ন্যানোমিটার থেকে। ঠিক আছে? কেবলই দেখে আসলাম আমরা। আম অতিবেগুনি রশ্মি 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার এর রেঞ্জ। এটি মূলত ৩ ধরনের হচ্ছে A, B ও C। এরপর হচ্ছে আমাদের দেশ যেহেতু বিষুবরেখার কাছাকাছি, তাই আমাদের দেশে A ও B আহ, অতিবেগুনি রশ্মিটি বেশি পাওয়া যায়। এটি ছড়ায় হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এর কিছু উপকারী দিক আছে। এটি হচ্ছে ত্বকে ভিটামিন ডি সংশ্লেষণ করে। এরপর হচ্ছে জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়। অপরদিকে এর কিছু অপকারী দিকও আছে। আহ বেশিরভাগই অপকারী দিক, যেমন চর্ম ক্যান্সার সৃষ্টি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, চোখে ছানি এবং অন্ধত্ব বেড়ে যায়, খাদ্য-শস্যের ক্ষতি হয়, বীজের উৎকর্ষতা নষ্ট হয়, প্রাণী জগতের অনেক প্রাণীর বিলুপ্তিও ঘটে। এরপরে আমরা দেখবো হচ্ছে অবলোহিত রশ্মি। এটি হলো তড়িৎ চুম্বকীয় এবং তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল রঙের সামান্য বেশি, অর্থাৎ 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। এর অবস্থান হচ্ছে দৃশ্যমান লাল রঙের পরে এবং মাইক্রোওয়েভের আগে। এটি খালি চোখে দেখা যায় না। সূর্য এবং কাঠের আগুন এই অবলোহিত রশ্মির উৎস। 1800 সালে বিজ্ঞানী হার্টসেল এটি আবিষ্কার করেন। অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মির ব্যবহার হচ্ছে মাংসপেশির ব্যথা নির্ণয়ে, অন্ধকারে ছবি তুলতে, আবহাওয়ার পূর্বাভাস দিতে, চর্ম এবং বাতের রোগ চিকিৎসায়, অন্ধকারে দেখার জন্য গগলসে, রিমোট কন্ট্রোল এবং অপটিক্যাল ফাইবারে। এরপরে রোগ নির্ণয়, অবলোহিত রশ্মি আরো ব্যবহার হচ্ছে রোগ নির্ণয়ে, এমআরআই, মাংসপেশির ব্যথা নিরাময়ে, উচ্চ রক্তচাপ চিকিৎসায়, ক্যান্সার কোষ ধ্বংসে, ফিজিওথেরাপিতে ইত্যাদি। লেজার কি? লেজারের ফুল ফর্ম হচ্ছে লাইট অ্যামপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, অর্থাৎ বিকিরণের উদ্দীপ্ত নিঃসরণ দ্বারা আলোর বিবর্তন। এটি বিজ্ঞানী মাইম্যান 1960 সালে আবিষ্কার করেন। লেজারের বৈশিষ্ট্য কি? এর রশ্মির তীক্ষ্ণতা খুব বেশি হয়। এটি প্রায় নিখুঁতভাবে সমান্তরাল হয়। এটি ক্রোমাটিক বা একবর্ণী হয়। এটি পানি দ্বারা শোষিত হয় না। এটি সুসংহত, উজ্জ্বল এবং তীক্ষ্ণ।
এরপরে ব্যবহার কি? ব্যবহার হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় রশ্মি ব্যবহৃত হয়। লেজার রশ্মি ব্যবহৃত হয়। কঠিন বস্তুতে গর্ত করা, জোড়া দেওয়া এবং ঝালাইয়ের কাজে লেজার রশ্মি ব্যবহৃত হয়। টেলিভিশনে ব্যবহৃত হয়। নিখুঁত জরিপ কাজে ব্যবহৃত হয়। চক্ষু এবং দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়। রকেট এবং কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রণেও ব্যবহৃত হয়। এরপরে পরীক্ষাগারে লেজারের সাহায্যে আলোর বৈশিষ্ট্য প্রমাণ করা যায়। শিল্প কারখানায় ব্যবহৃত হয়। কঠিন এবং সূক্ষ্ম অস্ত্রোপচারে ব্যবহৃত হয়। সঠিক দূরত্ব নির্ণয়ে তারপর হচ্ছে ত্রিমাত্রিক ছবিতে পানির নিচে যোগাযোগ ব্যবস্থায় কারণ এটি পানি দ্বারা শোষিত হয় না। এরপরে লাইব্রেরি এবং দোকানে বই এবং পণ্যের বারকোড রিডার হিসেবে। এরপর হচ্ছে ভিডিও ডিস্ক তৈরিতে। এরপরে দূরবীক্ষণ যন্ত্র। এরপরে হচ্ছে সাদা আলো কেন বিভিন্ন রঙে বিশ্লিষ্ট হয় বা বর্ণালী কিভাবে সৃষ্টি হয়। আমরা জানি আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অপর স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মি বৃহৎ তলে বেঁকে যায়। এই বাঁকার পরিমাণ মাধ্যম দ্বয়ের প্রকৃতি এবং আলোর রঙের উপর নির্ভর করে। সূর্যের সাদা আলো ৭টি রঙের সমন্বয়ে সৃষ্টি। তাই যখন সূর্যের সাদা আলো কোনো প্রিজমের মধ্যে প্রবেশ করে তখন প্রতিসরণের ফলে রশ্মির গতিপথ বেঁকে যায়। এখন এক বর্ণের আলোর জন্য বাঁকার পরিমাণ ভিন্ন হওয়ার জন্য প্রিজমের মধ্যে সাদা আলো ৭টি বর্ণে বিশ্লিষ্ট হয় এবং এই বিশ্লিষ্ট অবস্থায় প্রিজম থেকে নির্গত হয়। ফলে পর্দার উপর আমরা হচ্ছে বর্ণালী দেখতে পাই। আকাশ নীল দেখায় কেন? আলোর বিক্ষেপণের জন্য মূলত আকাশ নীল দেখায়। যখন আলোক তরঙ্গ কোনো ক্ষুদ্র কণিকার উপর পড়ে তখন কণিকাগুলো হচ্ছে আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। একে বিক্ষেপণ বলে। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম তার বিক্ষেপণ তত বেশি, অর্থাৎ ছড়িয়ে পড়ার ক্ষমতা তত বেশি। সূর্য হতে সূর্যালোক আসার পথে বায়ুকণার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে আলোর কিছু অংশ বিক্ষিপ্ত হয়। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম এবং বিক্ষিপ্ত হওয়ার ক্ষমতা অন্যান্য আলোর চেয়ে বেশি। তাই সূর্যরশ্মি নীল আলো বেশি বিক্ষিপ্ত করে। সূর্যের রশ্মির যে নীল আলোটি আছে সেটি বেশি বিক্ষিপ্ত হয়। এই বিক্ষিপ্ত আলো যখন আকাশ থেকে আমাদের চোখে আসে তখন আমরা আকাশকে নীল দেখি। বায়ুমণ্ডল না থাকলে আকাশের নীলিমা থেকে আমরা বঞ্চিত হতাম। কারণ সেক্ষেত্রে আলোক রশ্মি বিক্ষেপণ হতো না। ফলে আকাশ অন্ধকার বা কালো দেখা হতো। মেঘ সাদা হয় কেন? আ মেঘ আলোর বিক্ষেপণের জন্য মেঘ সাদা হয়। মেঘমুক্ত নির্মল ধোঁয়াহীন আকাশ সবচেয়ে নীল দেখায়। কেননা এই সময় বায়ুর কণা দ্বারা সূর্যরশ্মির নীল আলো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। কিন্তু যেসব ধূলিকণা জলীয় বাষ্প মেঘ তৈরি করে তারা হচ্ছে বায়ুর অণু থেকে অনেক বড়। তাই এরা শুধু নীল আলোকেই বিক্ষেপ করে না, এদের দ্বারা সকল রঙের আলো সমভাবে বিক্ষিপ্ত হয়। তাই মেঘ সাদা হয়। এরপর হচ্ছে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন? এরপর হচ্ছে দিগন্ত রেখায় কিন্তু আমরা এক ধরনের লাল দেখতে পাই। এটি হচ্ছে কি জন্য হয়? এটি হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য আকাশের খানিকটা অংশ গাঢ় লাল দেখায়। আলোক বিক্ষেপণের জন্য এরকম দেখায়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য প্রায় দিগন্ত রেখার কাছাকাছি থাকে এবং সূর্যালোক আমাদের চোখে পৌঁছাতে পৃথিবীর বায়ুমণ্ডলের পুরু স্তর ভেদ করতে হয়। ফলে রশ্মিকে বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা, পানিকণা ইত্যাদির মধ্য দিয়ে যাওয়ার সময় নীল প্রান্তের কম তরঙ্গদৈর্ঘ্যর বর্ণগুলো কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণগুলো বিক্ষেপিত হয়। কিন্তু লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় কম বিক্ষেপিত হয়। ফলে সরাসরি পৃথিবীতে চলে আসে। তাই আমরা সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখি। সড়কে বিপদ সংকেতের সময় লাল আলো ব্যবহার করা হয় কেন? সড়ক সড়কে বিপদ সংকেতের সময় সবসময় লাল আলো ব্যবহার করা হয়। কেননা দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ায় এর বিক্ষেপণ হয় সবচেয়ে কম। ফলে অনেক দূর থেকেও কিন্তু লাল আলোকে দেখা যায়। এজন্যই হচ্ছে সড়কে বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। দিনের বেলায় চাঁদকে পুরোপুরি সাদা দেখালেও সূর্যাস্তের সময় হলদে দেখায় কেন? দিনের বেলায় আকাশ কর্তৃক বিক্ষিপ্ত হালকা নীল আলো চাঁদের নিজস্ব হলুদ রঙের সাথে মিশে যায়। এই দুটি বর্ণের মিশ্রণের ফলে চোখে চাঁদকে সাদা বলে মনে হয়। কিন্তু সূর্যাস্তের পর আকাশের হালকা নীল বর্ণ লোপ পায় বলে চাঁদকে হলদে মনে হয়। এরপর হচ্ছে রেইনবো বা রংধনু কি?
রংধনু হচ্ছে এক পশলা বৃষ্টির পর আবার যখন সূর্য উঠে তখন কখনো কখনো সূর্যের বিপরীত দিকে আকাশে যে উজ্জ্বল রঙের আর্ক বা অর্ধবৃত্ত দেখা যায় তাকে হচ্ছে রংধনু বলে। রংধনুর ৭ রং, এটি হচ্ছে একটা আলোকীয় ঘটনা। মূলত হচ্ছে বর্তুলাকার বৃষ্টির ফোঁটায় সূর্যের আলোর প্রতিফলনের প্রতিসরণ থেকে এর উৎপত্তি। রংধনুর সময় কি সূর্যরশ্মির মধ্যে সূর্যরশ্মি যখন আসে তখন হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু এক ধরনের প্রিজম হিসেবে কাজ করে, যার কারণে বৃষ্টির ফোঁটার মধ্য দিয়ে যখন আহ, রংধনুর সূর্যের আলো যখন প্রতিফলিত হয় তখনই মূলত এটি হচ্ছে রংধনু সৃষ্টি করে। বজ্রপাতের কারণ ব্যাখ্যা করুন। মেঘ তৈরির সময় বিভিন্ন ধরনের মেঘ ভিন্ন ভিন্ন চার্জে চার্জিত থাকে। এই চার্জ মেঘের ক্ষুদ্র ক্ষুদ্র কণার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আধান হিসেবে থাকে। দুটি মেঘ নিকটে আসলে বিপরীতধর্মী আধানগুলো একে অপরের প্রতি আকর্ষিত হওয়ায় সংযোগ ঘটে, ফলে বিদ্যুৎ চমকায়। বিদ্যুৎ চমকানোর ফলে আশেপাশে বাতাস উত্তপ্ত হয়ে প্রসারিত এবং ঠান্ডা হয়ে সংকুচিত হয়। এই হঠাৎ প্রসারণ ও সংকোচনের ফলে যে শব্দের সৃষ্টি হয় তাকে বজ্রপাত বলে। উল্লেখ্য হচ্ছে কোন বস্তুর উপরে আপতিত আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে প্রবেশ করে বলেই আমরা সেই বস্তুটি দেখতে পাই। এক্ষেত্রে প্রতিফলিত আলোর যে বর্ণ থাকে বস্তুটিকেও আমরা সে বর্ণে দেখি। আবার কোনো একটি বস্তু তার নিজের বর্ণ বাদে অন্য সব বর্ণের আলো শোষণ করে নেয় এবং নিজের বর্ণের আলোক রশ্মিটিকে প্রতিফলিত করে। তাই কোনো লাল কাপড়কে আমরা লাল দেখি, কারণ লাল কাপড়ের সূর্যালোকের সমস্ত রং সে শোষণ করে, শুধুমাত্র লালটি প্রতিফলিত করে। এরপরে লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেন? দিনের বেলা গাছের পাতার ক্লোরোফিল সূর্যালোকের সবুজ বাদে সাতটি বর্ণের সবকটি শোষণ করে নেয়। শুধু সবুজ বর্ণকে প্রতিফলিত করে, ফলে গাছের পাতা সবুজ দেখায়। কিন্তু লাল আলোতে গাছের সবুজ পাতা লাল আলোকে শোষণ করে নেওয়ার কোনো আলোই প্রতিফলিত হয় না, তাই গাছের পাতা কালো দেখায়। নীল নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল নীল ও হলুদ ফুল কালো দেখায় কেন? একটি একটি সাদা ফুল সূর্যের ৭টি আলোয় প্রতিফলিত করে বলে তা সাদা দেখায়। সাদা ফুল থেকে প্রতিফলিত আলোকরশ্মি যখন নীল কাচের মধ্য দিয়ে আসে, তখন ওই কাচ নীল বাদে অন্য সব বর্ণের আলো শোষণ করে নেয়। তাই আমাদের চোখে শুধু নীল আলো পৌঁছে, ফলে ফুলটি নীল দেখায়। পক্ষান্তরে হলুদ ফুল শুধু হলুদ বর্ণের আলো প্রতিফলিত করে বলে তা হলুদ দেখায়। কিন্তু হলুদ বর্ণের আলো নীল কাচের মধ্য দিয়ে আসার সময় তা শোষিত হয়। তাই হলুদ ফুলকে নীল কাচের মধ্যে দিয়ে দেখলে কালো দেখায়। ইউভি রশ্মির মাধ্যমে কিভাবে জালটাকা, পাসপোর্ট শনাক্ত করা হয়? আমরা জানি যে ইউভি রশ্মির মাধ্যমে হচ্ছে জালটাকা, পাসপোর্ট ইত্যাদি শনাক্ত করা হয়। তো কারেন্সি নোট অথবা পাসপোর্টে সিকিউরিটি ডিভাইস রূপে অপটিক্যাল সেন্সর ফসফর নামক বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। আসল টাকা অথবা পাসপোর্টের উপর ইউভি রশ্মি প্রয়োগ করলে ফসফর অণুর ইলেকট্রন শক্তি গ্রহণ করে উত্তেজিত অবস্থায় উপরের শক্তি স্তরে গমন করে। নিম্ন শক্তি স্তরে ফেরার পথে ফসফর যে দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ করে তাতে ফসফর কালিটি ফুটে ওঠে। জাল টাকা এবং পাসপোর্টে ফসফর কালি না থাকায় ইউভি রশ্মির প্রভাবে ওই নির্দিষ্ট বর্ণের দৃশ্যমান আলো বিকিরণ করবে না। জাল টাকা এবং পাসপোর্ট শনাক্ত করা সম্ভব হয়। আলোর প্রতিফলন। একটি স্বচ্ছ এবং সমসত্ব মাধ্যম যেমন কাঁচ আলোকরশ্মির সরল পথে ও একই বেগে চলে। কিন্তু আলোকরশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয়ে মাধ্যমের বিভব হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এটি হচ্ছে আলোর প্রতিফলন। আমরা বল আমরা কিন্তু এখানে বলছি না যে সব আলোই ফিরে আসে। কিছু আলো ফিরে আসে কেন? কারণ হচ্ছে কোনো একটা মাধ্যম সেটি স্বচ্ছ হতে পারে, অর্ধস্বচ্ছ হতে পারে অথবা অস্বচ্ছ হতে পারে। তার উপর ভিত্তি করে কিন্তু আলোটি প্রতিফলিত কতটুকু হবে সেটার নির্ভর করে। কারণ আমরা জানি কোনো মাধ্যমে আলো কিছু পরিমাণ শোষণ হয়, কিছু পরিমাণ প্রতিফলিত হয়, কিছু পরিমাণ প্রতিসরিতও কিন্তু হয়। সেটি হচ্ছে মাধ্যমের উপর মাধ্যম ভেদে। যে পৃষ্ঠ থেকে আলোকরশ্মি বাধা পেয়ে ফিরে আসে তাকে হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ বলে।
এরপরে হচ্ছে আপতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করে। আপতিত আলোর প্রতিফলকের উপর কত কোণে আপতিত হচ্ছে এবং প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতি। এরপরে হচ্ছে প্রতিফলনের সূত্র। দুইটি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এরপর ২ নাম্বার হচ্ছে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়। প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর প্রতিফলনকে ২ ভাগে ভাগ করা যায়। নিয়মিত বা সুষম প্রতিফলন। এই হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর সমান্তরাল উৎস বা অভিসারী বা অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হয়। অর্থাৎ একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন প্রতিফলিত হয় কোন একটা মাধ্যম, যে মাধ্যমে প্রতিফলিত হয় সেই মাধ্যমটি যদি যখন সে মাধ্যমটি থেকে যখন প্রতিফলিত হবে তখন সেটি যদি সমান্তরাল ভাবেই প্রতিফলিত হয়, অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয়, তাহলে সেটাকে হচ্ছে নিয়মিত প্রতিফলন বলা হয়। আর অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর সমান্তরাল বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় না। এটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। সিলভারিং কি? সিলভারিং হচ্ছে কাচের একদিকে ধাতুর প্রলেপ লাগিয়ে দর্পণ তৈরি করার পদ্ধতিকে সিলভারিং বলে। আমরা প্রত্যহ চেহারা দেখার জন্য যে আয়না ব্যবহার করি তা সিলভারিং করা এক ধরনের কাজ। এরপরে নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে আয়না বা দর্পণের ব্যবহার কি? আমরা জানি গাড়ি নিরাপদে ড্রাইভিং করার জন্য ন্যূনতম শর্ত হলো নিজ গাড়ির আশেপাশে কি করছে সবসময় তা খেয়াল রাখা। কিন্তু সাধারণত গাড়ির ড্রাইভারের সিটের দরজার সামনের দিকেই দুই পাশে সাইড ভিউ মিরর নামে দুটি আয়না থাকে। এই এছাড়া গাড়ির ভিতরে সামনের দিকে মাঝখানে রিয়ার ভিউ মিরর নামে আরেকটি আয়না বা দর্পণ থাকে। এগুলো হচ্ছে গাড়ির দুপাশে এবং পিছন দিকে থাকে কাজের দেখার কাজে সাহায্য করার জন্য। ফলে ড্রাইভার শুধু মাথা ঘুরিয়েই চারপাশ দেখতে পারে। তার শরীর কিন্তু কোনো রকমে ঘুরাতে বা নাড়াতে হয় না। পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে দুর্ঘটনা এড়াতে দর্পণ বা আয়নার ব্যবহার লিখুন। পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা থাকে। অনেক সময় এমন বাঁকও থাকে যেগুলো হচ্ছে 90 ডিগ্রি একদম অ্যাঙ্গেল থাকে। তখন সামনের রাস্তা থেকে কি আসছে তা কোনোভাবে বোঝার উপায় থাকে না। এ কারণে সামনের রাস্তার বাঁকে একটি আয়না দেওয়া হয়, যা হচ্ছে মূলত হচ্ছে গলীয় দর্পণ ব্যবহার করা হয়। তো এই বিভিন্ন বড় সাইজের গলীয় দর্পণ যখন স্ট্যান্ডে করিয়ে দেওয়া হয়, ফলে এর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটি ড্রাইভার দেখতে পারে এবং গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারে। আলোর প্রতিসরণ। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অপর স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম দ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আবর্তিত আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে হচ্ছে আলোর প্রতিসরণ বলে। আলোক রশ্মি হালকা মাধ্যম, বায়ু থেকে ঘন মাধ্যম, পানিতে প্রতিসৃত হলে প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। বিপরীতভাবে আলোক রশ্মির যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসৃত হয় তাহলে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। প্রতিসরণের সূত্র দুইটি। আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদতলের উপরে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। একে হচ্ছে স্নেলের সূত্র বলে। আমরা দেখতে পাচ্ছি আলোক রশ্মি যখন আহ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তখন আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। ক্রান্তিকোণ। ক্রান্তিকোণ হচ্ছে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম যেমন কাঁচ থেকে বায়ুতে প্রতিসরিত হয় তখন প্রতিসরিত রশ্মিতে হালকা মাধ্যমে অবিলম্ব থেকে আহ প্রতিসরিত রশ্মিটি হালকা মাধ্যমে অবিলম্ব থেকে আরো দূরে বেঁকে যায়। ফলে আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের মান বড় হয়। এভাবে আই বাড়লে আর ও বাড়তে থাকে এবং আই এর একটা নির্দিষ্ট মানের জন্য আর এর মান 90 ডিগ্রি হয়। অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায়। অর্থাৎ একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায়, তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তিকোণ বলে। একে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। ডায়মন্ডের থিটা সি হচ্ছে 24 ডিগ্রি, অর্থাৎ ডায়মন্ডের ক্রান্তিকোণ 24 ডিগ্রি।
যদি প্রশ্ন আসে যে ডায়মন্ডের ক্রান্তিকোণ 24 ডিগ্রি বলতে কি বোঝায়, তাহলে বলতে হবে যে ডায়মন্ডের মধ্যে বাহির থেকে, অর্থাৎ বায়ু মাধ্যম থেকে যখন ডায়মন্ডের মধ্যে আহ, আলো প্রতিসরিত হয়, হ্যাঁ, আলো প্রতিসরিত হয়, তখন যে কোণের জন্য, অর্থাৎ হালকা মাধ্যমের যে কোণের জন্য ডায়মন্ডের মধ্যে বা হীরার মধ্যে আলোর প্রতিফলনটি, প্রতিসরণটা হয়, সেই প্রতিসরণটার মান, প্রতিসরিত রশ্মির মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ আর এর মান 90 ডিগ্রি হয়। তাকেই কিন্তু আমরা বলছি থিটা সি, অর্থাৎ ক্রান্তিকোণ। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে ক্রান্তিকোণের চেয়ে বড় কোনো কোণের মানে আপতিত হয়, তখন প্রতিসরণের পরিবর্তে আলোক রশ্মি সম্পূর্ণভাবে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্র অনুসারে প্রতিফলিত হয়। এই ঘটনাকে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার শর্ত হচ্ছে দুইটি: আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে বিভব তলে আপতিত হবে, আপতন কোণের মান ক্রান্তি কোণের চেয়ে বেশি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে আহ, সাধারণ প্রতিসরণ, এরপরে হচ্ছে যেটা হচ্ছে ক্রান্তি কোণ, এরপরে হচ্ছে যেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পানিতে থাকা মাছকে প্রকৃত অবস্থানের থেকে কিছুটা উপরে দেখায় কেন? এটা মূলত হচ্ছে প্রতিসরণের জন্য। আলোর প্রতিসরণের জন্য হচ্ছে এইভাবে প্রকৃত অবস্থান থেকে উপরে দেখায়। পানির নিচ থেকে আলো আসার সময় আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, ফলে প্রতিসরিত আলোক রশ্মি চিত্রানুসারে অভিলম্ব থেকে কিছুটা দূরে সরে গিয়ে চোখে পৌঁছায়। চোখে পৌঁছানো আলোক রশ্মি পিছনের দিকে বর্ধিত করলে পানির ভিতরে বাস্তবের মাছের অবস্থানের চেয়ে কিছুটা উপরের কম গভীরতায় অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। তাই মাছটিকে তার প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে দেখাবে। এরপরে হচ্ছে পানিতে পুঁতে রাখা ছায়া বাঁশের খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখায় কেন? এটিও মূলত আলোর প্রতিসরণের জন্য। এক্ষেত্রে পানির নিচ থেকে আলো আসার সময় আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে এবং এর ফলে প্রতিসরিত আলোক রশ্মি চিত্রানুসারে অবিলম্ব থেকে দূরে সরে গিয়ে চোখে পৌঁছায়। চোখে পৌঁছানো আলোক রশ্মি পিছনের দিকে বর্ধিত করলে পানির ভিতরে বাস্তবের বাঁশের অবস্থানের চেয়ে কিছুটা কম গভীরতায় বাঁশের অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, ফলে বাঁশের ছায়া বাঁকা দেখায়। এরকম আরো কিছু প্রশ্ন আছে, যেমন সরল দণ্ডকে তির্যকভাবে পানিতে ডোবালে বাঁকা দেখা যায় কেন? পানিতে ডোবানো পয়সা উপর থেকে তাকালে কিছুটা উপরে দেখা যায় কেন? এরপরে খারাপভাবে তাকালে পুকুরের গভীরতা প্রকৃত গভীরতা থেকে কম মনে হয় কেন? ইত্যাদি। এরপর হচ্ছে মরীচিকা কি? মরুভূমিতে মরীচিকা সৃষ্টির কারণ, কিভাবে মরীচিকা সৃষ্টি হয়? এরপরে মরীচিকা হলো এক ধরনের দৃষ্টিবোম। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে এটি কিন্তু সৃষ্টি হয়। তো মরীচিকা কিভাবে সৃষ্টি হয়? সূর্যের প্রচণ্ড তাপে মরুভূমির বালি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বালি সংলগ্ন বায়ুর স্তরগুলো গরম হয়ে ওঠে, ফলে নিচের বায়ু উত্তপ্ত এবং হালকা হয়, তবে উপরের বায়ু নিচের বায়ু স্তরের তুলনায় ঠান্ডা থাকায় ঘন থাকে। এখন গাছ থেকে যে আলো আসে তা ঘনতর মাধ্যম থেকে হালকা মাধ্যমে করতে থাকে। এর ফলে প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যেতে থাকে। একসময় ওই আলোক রশ্মি কোনো একটি বায়ু স্তরে ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে আপতিত হয় ও আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এই প্রতিফলিত রশ্মি যখন মরুভূমির কোনো পথিকের চোখে পড়ে, তখন চোখ রশ্মির এই বাঁকা পথ অনুসরণ করতে পারে না। তার কাছে মনে হয় যেন রশ্মিটি ওই বিন্দু থেকে আসছে, ফলে পথিক ওই গাছের উল্টানো প্রতিবিম্ব দেখতে পায়। একে মরীচিকা বলা হয়। প্রভা কি? প্রভাগত প্রকার কি কি? প্রভার গুরুত্ব ব্যাখ্যা করুন। প্রভা হচ্ছে কোনো একটি উৎসের প্রতি একক ক্ষেত্রফল থেকে নির্দিষ্ট দিকে নির্গত আলোর তীব্রতাকে প্রবাহ বলে। অর্থাৎ কোনো একটি উৎসের প্রতি একক ক্ষেত্রফল থেকে নির্দিষ্ট দিকে নির্গত আলোর তীব্রতাকে হচ্ছে প্রবাহ বলে। অর্থাৎ আলোক উৎসের প্রতি একক ক্ষেত্রফল থেকে নির্দিষ্ট দিকে নির্গত আলোর তীব্রতাকেই প্রবাহ বলে। এসআই এককে প্রবাহের একক হচ্ছে ক্যান্ডেলা পার মিটার স্কয়ার। তারপর হচ্ছে প্রকারভেদ।
প্রকারভেদে প্রভা দুই ধরনের হয়: প্রতিপ্রভা, অনুপ্রভা। প্রতিপ্রভা বা ফ্লুরোসেন্স, অনুপ্রভা বা ফসফোরেসেন্স। চিকিৎসা ক্ষেত্রে প্রভার ব্যবহার হচ্ছে এন্ডোস্কোপি মেশিনে, এক্স-রে মেশিনে, বিলিরুবিন স্বল্পতা চিকিৎসায় প্রভা ব্যবহৃত হয়। লেন্স কি? লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। কাঁচ, কোয়ার্টজ, প্লাস্টিক ইত্যাদি লেন্স তৈরি করা হলেও অধিকাংশ লেন্সই কাঁচ দ্বারা নির্মিত। লেন্স প্রধানত দুই ধরনের: উত্তল বা অভিসারী বা কনভেক্স লেন্স, অবতল বা অপসারী বা কনকেভ লেন্স। উত্তল লেন্স হচ্ছে মধ্যভাগ মোটা ও প্রান্ত সরু। আলোকরশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয়। একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী করে। উত্তল লেন্স আবার তিন প্রকার: উভোত্তল, সমোত্তল এবং উত্তল অবতল। এটা হচ্ছে উত্তল লেন্স। অবতল লেন্স হচ্ছে মধ্যভাগ সরু ও প্রান্ত মোটা। আলোকরশ্মি অবতল পৃষ্ঠে আপতিত হয় এবং সমান্তরাল একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অপসারী করে। এটি তিন প্রকার। এটি হচ্ছে উভাবতল, সমাবতল এবং অবতল উত্তল। আলোর বিচ্ছুরণ: কোনো মাধ্যমের প্রতিসরণের কালে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে হচ্ছে আলোর বিচ্ছুরণ বলে। যেমন প্রিজমে সাদা আলো পতিত হলে তা 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়। আমরা কিছুটা আগেই দেখে এসেছি। এটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়? এক ডায়োপ্টার বলতে কি বোঝায়? একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে কোনো একটি লেন্সের অভিসারী উত্তল লেন্স গুচ্ছে বা অপসারী গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। এর একক হলো ডায়োপ্টার। কোনো লেন্সের ফোকাস দূরত্ব f মিটার হলে এবং ক্ষমতা p ডায়োপ্টার হলে p সমান হচ্ছে 1/f, অর্থাৎ লেন্সের ক্ষমতা এর ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। এক ডায়োপ্টার হলো 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে এক ডায়োপ্টার বলে। উত্তল লেন্সের ক্ষমতা হলো ধনাত্মক এবং অবতল লেন্সের ক্ষমতা হলো ঋণাত্মক। অভিসারী গুচ্ছে পরিণত করার অর্থ হলো কতগুলো রশ্মিকে এক বিন্দুতে মিলিত করা। অপরদিকে অপসারী গুচ্ছে পরিণত করার অর্থ হলো কতগুলো রশ্মি এমনভাবে অপসৃত হওয়া যেন সেগুলো দূরের কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। কোনো লেন্সের ক্ষমতা প্লাস 2D বলতে কি বোঝায়? কোনো লেন্সের ক্ষমতা প্লাস 2D বলতে বোঝায় লেন্সটি উত্তল, কারণ এখানে হচ্ছে প্লাস আছে এবং এটি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে লেন্স থেকে একত্রিত করবে হাফ মিটার দূরে একটি বিন্দুতে। হাফ মিটার দূরে একটি বিন্দুতে কিভাবে বুঝলাম সেটি আমরা এখন দেখব। আমরা জানি হচ্ছে f সমান 1/p বা p সমান 1/f। এখানে p সমান 2 হওয়ায় 2 মিটার হওয়ায় f সমান 1/2 হয়েছে, অর্থাৎ বলা যায় হাফ মিটার দূরে এক বিন্দুতে এর হচ্ছে যে এটি একত্রিত করবে। এখানে এরপরে প্রশ্ন যদি +3 ডায়োপ্টার দেওয়া থাকতো তাহলে উত্তর হতো কি মাইনাস লেন্সটি হচ্ছে উত্তল এবং এটি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে লেন্স থেকে 3 মিটার দূরে এক বিন্দুতে একত্রিত করবে। এখন যদি -2D বলে তাহলে এটা কি? এটা হচ্ছে অবতল লেন্স এবং এটি হাফ মিটার দূরে থেকে কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। কোনো একটি লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার হলে তার ক্ষমতা কত দেওয়া আছে? লেন্সের ফোকাস দূরত্ব f সমান f 2 মিটার। তো আমরা জানি p সমান 1/f, তখন এটা পাবো হচ্ছে ক্ষমতা পাবো p সমান 1/2 সমান 0.5d। এরপরে চোখের ক্রিয়া বর্ণনা করুন। আমরা কিভাবে দেখতে পাই? যখন আমাদের চোখের সামনে কোনো বস্তু থাকে তখন ওই বস্তু থেকে প্রতিফলিত আলোক রশ্মি চোখের অভিসারী লেন্স দ্বারা প্রতিসরিত হয় এবং রেটিনার উপর একটি উল্টো প্রতিবিম্ব সৃষ্টি করে। রেটিনার উপর আলো পড়লে রেটিনার আলোক সংবেদী রড এবং কোন কোষগুলো উদ্দীপ্ত হয়ে অপটিক স্নায়ুর মাধ্যমে এই আলো অনুভূতি মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে পৌঁছে দেয়। মস্তিষ্ক রেটিনায় সৃষ্ট প্রতিবিম্বকে সোজা করে দেয়, ফলে আমরা বস্তুটি সোজা দেখতে পাই। আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটি আহ একটু খেয়াল করব যে এখানে একটি বস্তু থেকে যখন আলো আসছে তখন এই বস্তুটি এভাবে লেন্সের মাধ্যমে এখানে আমাদের উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করছে। চোখের রেটিনার পিছনে আমাদের এখানে উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করছে। রেটিনায় আমাদের এই এই আমাদের হচ্ছে রেটিনায় আলোক সংবেদী রড এবং কোষগুলো উদ্দীপ্ত হয় এবং এগুলো
অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্কে হচ্ছে রেটিনার সৃষ্ট প্রতিবিম্বকে সোজা করে দেয়। রেটিনায় যেহেতু উল্টো প্রতিবিম্বের সৃষ্টি হয়েছিল, মস্তিষ্ক সেটি সোজা করে দেয়, ফলে আমরা এই সোজা প্রতিবিম্বটি দেখতে পাই। এরপরে চোখের গঠন আমরা দেখতে পাচ্ছি। চোখের গঠন একুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার কি? এগুলো হচ্ছে কর্নিয়া এবং চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান, যে স্বচ্ছ লবণাক্ত জলীয় পদার্থে পূর্ণ থাকে তাকে একুয়াস হিউমার বলে। আর অশ্রু বলতে আমরা একুয়াস হিউমারকে বুঝি। রেটিনা এবং চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান যে জেলি জাতীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে তাকে ভিট্রিয়াস হিউমার বলে। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? যে ন্যূনতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলে। স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। কোনো বস্তু 25 সেন্টিমিটার কম দূরত্বে থাকলে তাকে স্পষ্ট দেখা যায় না। স্পষ্ট দর্শনের দূরবিন্দু, সবচেয়ে বেশি যে দূরত্বে কোনো বস্তু থাকলে তা স্পষ্ট দেখা যায় তাকে চোখের দূরবিন্দু বলে। স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু অসীম দূরত্বে অবস্থিত হয়, অর্থাৎ বহুদূর পর্যন্ত স্বাভাবিক চোখ দেখতে পায়। দর্শানুভূতির স্থায়িত্বকাল, চোখের সামনে কোনো বস্তু রাখলে রেটিনায় তার প্রতিবিম্ব গঠিত হয় এবং আমরা বস্তুটি দেখতে পাই। এখন যদি বস্তুটিকে চোখের সম্মুখ থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে সরিয়ে নেওয়ার 0.1 সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি মস্তিষ্কে থেকে যায়। এই সময়কে হচ্ছে দর্শানুভূতির স্থায়িত্বকাল বলে। দুটি চোখ থাকার সুবিধা কি? দুটি চোখ দিয়ে একটি বস্তু দেখলে আমরা কেবলমাত্র একটি বস্তু দেখতে পাই, যদিও প্রত্যেকটি চোখ আপন আপন রেটিনায় প্রতিবিম্ব গঠন করে, কিন্তু মস্তিষ্ক দুটি ভিন্ন প্রতিবিম্বকে একটি প্রতিবিম্বে পরিণত করে। দুটি চোখ থাকার জন্য দূরত্ব নির্ভুলভাবে পরিমাপ করা যায়, তাই একটি চোখ বন্ধ করে রেখে শুয়ে সুতা পরাতে খুবই অসুবিধা হয়। তাছাড়া বস্তুর তুলনায় দুটি চোখের বিভিন্ন অবস্থানের জন্য ডান চোখ ডান দিকটা বেশি এবং বাম চোখ বাম দিকটা বেশি দেখে। ফলে দুই চোখ দিয়ে বস্তু দেখলে দুটি ভিন্ন প্রতিবিম্বের উপরিপাত ঘটবে এবং বস্তুটিকে ভালোভাবে দেখা যাবে। চোখের ত্রুটি কত প্রকার ও কি কি? চোখের ত্রুটি মূলত দুই প্রকার, একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি এবং আরেকটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। আরো আরো কিছু সমস্যা আছে, যেমন আহ যেটা হচ্ছে আমরা বলি চোখ টেরা হয়ে যাওয়া, চোখের ছানি পড়া, এরকম আরো কিছু সমস্যা আছে। তো মূলত হ্রস্ব দৃষ্টি এবং দীর্ঘদৃষ্টি এই দুটি সমস্যা আমরা বহুল সমস্যা, যেগুলো হচ্ছে আমরা বেশি দেখতে পাই। তো হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া কি, এর কারণ, ত্রুটির ফল এবং প্রতিকার কি? হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া হচ্ছে যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে হচ্ছে হ্রস্ব দৃষ্টি বলে। এই চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটারেরও কম হয়, কারণ অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে, চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে, অর্থাৎ অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা যায়। ত্রুটির ফল কি? ত্রুটির ফল হচ্ছে এক্ষেত্রে দূরের বস্তু থেকে আগত সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে রেটিনার উপর প্রতিবিম্ব তৈরি না করে রেটিনার একটু সামনে, আমরা দেখতে পাচ্ছি এখানে ক নাম্বার চিত্রে আই নামক স্থানে, আই নামক বিন্দুতে হচ্ছে কি প্রতিবিম্ব তৈরি করে, ফলে চোখ বস্তুটি দেখতে পায় না। এই চোখের দূরবিন্দু অসীমের পরিবর্তে এফ বিন্দুতে হয়। এরপরে হচ্ছে প্রতিকার কি? এই ত্রুটি দূর করার জন্য চোখের লেন্সের সামনে সহায়ক লেন্স বা চশমা হিসেবে অবতল লেন্স ব্যবহার করতে হবে। এই লেন্সটির ক্ষমতা তথা ফোকাস দূরত্ব এমন হবে যা অসীম দূরত্বে অবস্থিত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব ত্রুটিপূর্ণ চোখের দূরবিন্দুতে গঠন করে। আমরা জানি যে অসীম দূরত্বে অবস্থিত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব প্রধান ফোকাসে গঠিত হয়, সুতরাং অবতল লেন্সের ফোকাস দূরত্ব ত্রুটিপূর্ণ চোখের দূরবিন্দুর সমান হতে হবে। প্রতিকার এই ত্রুটি দূর করার জন্য চোখের লেন্সের সামনে লেন্স হিসেবে অবতল লেন্স ব্যবহার করতে হবে। দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি? আহ এটি হচ্ছে যখন চোখ দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে। এটি হয় মূলত অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে, চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে, অর্থাৎ অভিসারী ক্ষমতা হ্রাস পেলে এই ত্রুটি দেখা যায়। ত্রুটির ফল, এক্ষেত্রে চোখের সামনে লক্ষ্যবস্তু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার পিছনে আই বিন্দুতে মিলিত হয়।
ফলে লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যায় না। এই চোখের নিকট বিন্দু N থেকে দূরে সরে বিন্দুতে চলে যায়, ফলে 25 সেন্টিমিটার অনেক বেশি। তাই এই চোখে আহ, জি 0 এর চেয়ে নিকটবর্তী স্থানে, ও এর চেয়ে নিকটবর্তী স্থানের বস্তু স্পষ্ট দেখা যায় না। নিউটনের আলোর বিচ্ছুরণের পরীক্ষা, এটি পরীক্ষাটি করেন হচ্ছে নিউটন। তিনি ঘরের জানলায় ছোট ছিদ্র করে আলোর গতিপথ স্থাপন করে 7টি পণ্য দেখতে পাই, যেটা বিকিরণ। এরপর হচ্ছে আলোর কণার প্রকৃতি, আমরা এগুলো দেখে এসেছি। আলো হচ্ছে তরঙ্গ বা কণা হিসেবে আচরণ করে, তবে একসঙ্গে কণা এবং তরঙ্গ ধর্ম প্রকাশ করে না। আলবার্ট আইনস্টাইনের মতে আলো হচ্ছে শক্তির একটি রূপ, যা কণার ন্যায় আচরণ করে, বিভিন্ন প্যাকেট অনুসারে তরঙ্গ আকারে ভ্রমণ করে, অর্থাৎ আলো তরঙ্গ ও কণা দ্বৈত নীতি অনুসরণ করে। এই ব্যাখ্যার জন্য তিনি 1921 সালে নোবেল পুরস্কার লাভ করেন। আলোর কণা ধর্মের দ্বারা আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা করা যায়। আলোর তরঙ্গ নাকি কণা, এই বিতর্ক বহুদিনের। তরঙ্গ তত্ত্ব ও কণা তত্ত্ব দুটি পৃথকভাবে আলোর কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারলেও সম্পূর্ণ মীমাংসা কোনো ক্ষেত্রে পুরোপুরি সফল না। সব তথ্য শেষে একটি সিদ্ধান্তে তারা আসেন যে আলো একই সাথে কণা ধর্মী এবং তরঙ্গধর্মী, অর্থাৎ দ্বৈত সত্তার অধিকারী। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। তো যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। এই ধর্মকে ফটোতড়িৎ ক্রিয়া বলে। ঠিক যে কম্পাঙ্কে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসৃত হয় তাকে সূচন কম্পাঙ্ক বলে। এই ব্যাখ্যার জন্য 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে প্লাঙ্কের হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করেন। এই তত্ত্বানুসারে হচ্ছে E সমান হচ্ছে ফোটনের শক্তি, H সমান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ সমান হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। তো আমরা বলতে পারি E সমান h নিউ। এরপরে হচ্ছে তড়িৎ ক্রিয়ায় ফোটনের এই শক্তির কিছু অংশ ব্যয় হয় ধাতব পরমাণুর বন্ধন ছিন্ন করতে, যেটি হচ্ছে W, এবং বাকি অংশ নির্গত ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তরিত হয়। তখন সমীকরণটি দাঁড়ায় হচ্ছে E সমান h নিউ সমান হচ্ছে যে, আমরা বললাম যে পরমাণুর বন্ধন ছিন্ন করতে কিছু অংশ ব্যয় হয় শক্তির, সেটি হচ্ছে W, এবং যে অংশ হচ্ছে গতিশক্তিতে রূপান্তরিত হয় সেটা হচ্ছে হাফ mv²। যেহেতু আমরা জানি যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সূত্র হচ্ছে E সমান হাফ mv²। এটি হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। এরপর হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য। এটি একটি তাৎক্ষণিক ঘটনা। এটা হচ্ছে ফটো ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভরশীল, কিন্তু আলোর তীব্রতার উপর নির্ভরশীল নয়। যে কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য ফটো প্রবাহিত আলোর তীব্রতার সমানুপাতিক। প্রতিটি ধাতুর জন্য একটি নিম্নতম কম্পাঙ্ক আছে। আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন, তার কম্পাঙ্ক এই নিম্নতম কম্পাঙ্ক থেকে বেশি না হলে ওই ধাতু থেকে ইলেকট্রন নিঃসৃত হয় না। এটাকেই হচ্ছে ধাতুর সূচন কম্পাঙ্ক বলে। আলোক কোষ, যে যন্ত্রের সাহায্যে আলোর তড়িৎ ক্রিয়ার ভিত্তিতে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে হচ্ছে আলোক তড়িৎ কোষ বলে। এটি মূলত 3 প্রকার: আলোক নিঃসরণ কোষ, আলোক বিভব কোষ, আলোক পরিবাহী কোষ। আলোক কোষের গঠন এবং কার্যপদ্ধতি। এতে একটি কাচের বাল্ব ব্যবহার করা হয়, এরপর যার মধ্যে দুটি ধাতব তড়িৎদ্বার প্রবেশ করানো হয়, একটি ক্যাথোড এবং অন্যটি অ্যানোড। ক্যাথোড তামা বা রূপা দ্বারা তৈরি। ক্যাথোডের উপর পটাশিয়ামের একটি প্রলেপ থাকে। আবার আলোক কোষে একটি গ্যালভানোমিটার থাকে। এই গ্যালভানোমিটার দিয়ে দিয়ে হচ্ছে ক্যাথোডকে একটি ব্যাটারির সাথে যোগাযোগ করা হয়। আলোক কোষের ব্যবহৃত বাল্বটি কখনো কখনো শূন্য থাকে, আবার কখনো কখনো নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ থাকে। এরপর ক্যাথোডের উপর অতিবেগুনি রশ্মি পতিত হলে তা থেকে ইলেকট্রন নির্গত হয়। নির্গত এই ইলেকট্রন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়, ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ শুরু হয়। গ্যালভানোমিটারটি এই তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। আলোক কোষের ব্যবহার হচ্ছে সিনেমার শব্দ উৎপাদনে, চুরি ঠেকাতে ব্যবহৃত অ্যালার্মে, রাস্তায় চলাচলকারী মোটরযান গণনার কাজে, কোন ভবনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলতে, কনভেয়র বেল্টে চলমান আইটেম গণনার কাজে। এরপর হচ্ছে আগুন লাগার সংকেত প্রদানের ক্ষেত্রে সৌর ব্যাটারিতে। এরপর হচ্ছে আলোক কোষ কাকে বলে আমরা দেখলাম, এর ব্যবহার দেখলাম। এরপর হচ্ছে
সূর্যরশ্মি থেকে বৈদ্যুতিক শক্তি উৎপাদনের দুটি পদ্ধতি বর্ণনা করুন। সূর্যরশ্মি থেকে বৈদ্যুতিক শক্তি উৎপাদনের দুটি পদ্ধতি হচ্ছে ভোল্টাইক সোলার টেকনোলজি, আর একটা হচ্ছে সোলার থার্মাল টেকনোলজি। ফটোভোল্টাইক সোলার টেকনোলজি হচ্ছে কি, সোলার সেল ব্যবহার করে যে টেকনোলজির মাধ্যমে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে হচ্ছে ফটোভোল্টাইক সোলার টেকনোলজি বলে। আর সোলার থার্মাল টেকনোলজি হচ্ছে এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে টারবাইন ঘোরানোর জন্য সূর্যের তাপ শক্তিকে ব্যবহার করা হয়। টারবাইন ঘুরতে থাকলে এর সাথে সংযুক্ত জেনারেটর থেকে বিদ্যুৎ পাওয়া যায়। এটা হচ্ছে সোলার থার্মাল টেকনোলজি। তো এতটুকুই ছিল আজকের সায়েন্স সায়েন্স থেকে লাইট অংশ, অর্থাৎ আলো। তো সবার জন্য শুভকামনা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।